তো অভিষেক ব্যানার্জিকে যদি আপনি দেশের বাইরে যেতে দেন, তো তিনিও তবে তিনি যখন বলছেন যদি হেরে যায় তার মানে হারার সম্ভাবনা আছেন, সেটা তিনি মেনে নিচ্ছেন। টুলু মণ্ডলের কি ক্ষমতা যে জেলার এসপি ডিএম কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, তিনি ডিসিআর কাটছেন। আরও অনেক লোক এর সঙ্গে জড়িত থাকতে পারে, তদন্ত এগুলো দেখবেন যে আরো কিছু গ্রেপ্তার করা হবে। স্যার, প্রথমেই আপনাকে বেঙ্গল স্পেশাল নিউজে স্বাগত। আমরা দেখে আসছি বিরোধী দলনেতা থাকাকালীনই মুখ্যমন্ত্রী মানে বর্তমানে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম থ্রেটের মুখে পড়েছে। এবার মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার 3 মাসের মাথায় তাকে মেরে ফেলার জন্য জঙ্গি হামলার ছক কষা হচ্ছিল। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, রাজ্যে শাসক দলের পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে সকলেই যে সন্তুষ্ট সেরকম তো নয়। তো যারা সন্তুষ্ট নন তারা তো যারা ক্ষমতায় এসেছেন তাদের দুর্নাম করার জন্যে যে কোনো কাণ্ড ঘটাতে পারেন। তো এটাকে এরকমভাবে দেখতে হবে যে তারা একটা ঘটনা ঘটাতে চাইছে যাতে করে রাজ্য প্রশাসনের দুর্নাম হবে। কিন্তু এই যে মানে মানে ধরা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে এই যে ক্ষমতায় আসার পরই বিএসএফ কে জমি দিয়ে দিয়েছে, এটা কি কোনো কারণ হয়ে দাঁড়াতে পারে যে এই যে পাক জঙ্গি হামলা করছে তার ইয়েতে? ক্ষমতায় যখন আসেননি, বিএসএফকে জমিও দেননি। আগের সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বিভিন্ন টালবাহানা দিচ্ছিলেন না। তখন যে কোনো রকম পরিকল্পনা হয়নি, ষড়যন্ত্র হয়নি, তা তো নয়। আমার মনে হয় না যে এটা সরাসরি বিএসএফ যে ফেন্সিং করছে বর্ডারে তার সঙ্গে সরাসরি যুক্ত, পরোক্ষভাবে কিছু কারণ থাকতে পারে। মুখ্যমন্ত্রীর বাবা প্রাক্তন মন্ত্রীও তিনি শিশির অধিকারী, তিনি জানিয়েছেন যে এটা আমরা 3 মাস আগে থেকেই জানতাম, ভারত সরকারের সিক্রেট সার্ভিস আমাদের অ্যালার্ট করেছিল। মানে এই ধরনের হামলা তার উপর হতে পারে সেটা ভোটের আগে থেকেই তারা জানতো। দেখুন, তিনি জানতেন কি না, জানলে কিভাবে জেনেছেন আমি কোনো মন্তব্য করব না, কারণ উনিও কথাটা বলছেন সিক্রেট সার্ভিস। আমি যতটা জানি আমাদের দেশের সাধারণভাবে ইন্টেলিজেন্স ব্যুরো বলে একটা ইন্টেলিজেন্স উইং আছে, সেটা দেশের বিভিন্ন অংশ কাজ করে, যেমন কলকাতায় আছে স্পেশাল ব্যুরো হিসেবে। তেমনি আমাদের দেশের অন্যান্য যে সংগঠনগুলো আছে, আর্মি আছে তাদের ইন্টেলিজেন্স উইংস আছে, এয়ারফোর্স আছে তাদের ইন্টেলিজেন্স উইংস আছে, নেভি আছে তাদের ইন্টেলিজেন্স উইংস আছে। এমনকি আমি আরপিএফে কাজ করতাম, আরপিএফেরও একটা ইন্টেলিজেন্স উইংস আছে। এই যে বিএসএফ, সিআরপিএফ, এদেরও একটা ইন্টেলিজেন্স উইংস আছে। একটা সংগঠন যখন কোনো খবর পায়, সেটা যখন অন্য কাউকে জানানো দরকার তারা সেগুলো জানিয়ে থাকে। তো কেন্দ্রীয় সরকার যদি কোনো এরকম খবর পেয়ে থাকেন আর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এটা যার বিরুদ্ধে থ্রেট, তাকে সাবধান করে দেওয়া দিতে পারে, কিন্তু দিয়েছেন কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব। মানে যিনি ধরা পড়েছেন হামিম মন্ডল, তার সঙ্গে তার বান্ধবী অর্পিতা সরকার, এমনকি আজকেও একজনকে গ্রেফতার করা হয়েছে আদিত্য সিং নামে। জানা যাচ্ছে এরা 3 জনই মোটামুটি এই ছকটা করছিল। প্রথমে উমেশ রায় প্রতিমন্ত্রী, তাকে তার ছেলেকে অপহরণ করার ছক করছিল তারা। আপনার পরিভাষার ব্যাপারে আমার একটুখানি আপত্তি আছে। দেখুন, আদিত্যকে ধরেছে, আপনি তাকে বন্ধু বলছেন না, কিন্তু অর্পিতাকে আপনি বান্ধবী বলছেন। তো আদিত্য যেরকম সেরকম অর্পিতা তো অভিযোগ যেভাবে করা হচ্ছে তারা একটা অপরাধের সঙ্গে যুক্ত ছিল। তো যারা অপরাধের সঙ্গে যুক্ত থাকে তারা অপরাধী, বান্ধবী হয় কি করে? তো এই বান্ধবী বলাতে আমার ব্যক্তিগতভাবে আপত্তি আছে। এই যে 3 জনকে ধরা হয়েছে, এই 3 জনের বাইরেও আরও অনেক লোক এর সঙ্গে জড়িত থাকতে পারে, তদন্ত এগুলো দেখবেন যে আরও কিছু গ্রেপ্তার করা হবে এবং তখন ব্যাপারটা অনেকটা পরিষ্কার হবে।
আপনি তো প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন, আপনার কি মনে হয় যে কোন সময় থেকে এই পশ্চিমবঙ্গে জঙ্গি হামলা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে জঙ্গিদের ধরা পড়া এই বিষয়টা ক্রমাগত বেড়েছে? দেখুন, আপনারা আফগানিস্তানে দেখেছেন, আপনারা আইসিসকে দেখেছেন, বাংলাদেশে কি ঘটেছে আপনারা দেখেছেন, নেপালে কি ঘটেছে আমরা দেখেছি। অর্থাৎ এটা যে আগে ছিল না এরকম নয়। বিশেষ করে আগে যারা শাসক দল ছিলেন তারা এই যে একটা নির্দিষ্ট ধর্মের যারা গোঁড়ামির সঙ্গে যুক্ত তাদের নিজের দলের তারা এমপিও করেছিলেন এবং তাদের বিভিন্নভাবে তারা সাহায্য করতেন এবং এদের সাহায্যে অনেক লোক যাদের এখানে নাগরিকত্ব পাওয়ার কথা নয়, ভোটার কার্ড আধার কার্ড হওয়ার কথা নয়, তারা করে দিত। আপনারা বারাসাতে একটা একদম প্রকাশ্য মিটিংয়ে শুনেছিলেন যে যাদের কাগজপত্র এখনো তৈরি হয়নি তারা এসে যোগাযোগ করবেন, তাদেরকে কাগজপত্র তৈরি করে দেওয়া হবে। এই যে তৈরি করে দেওয়ার যে একটা প্রথা প্রচলন হয়েছিল তাতে ওইসব লোকদের এখানে আশ্রয় নেওয়া সুবিধাজনক হয়েছিল। তো এখন রাজ্যে শাসক দলের পরিবর্তন হয়েছে, তো সেই সব লোকদের তত সুবিধা হবে না বলেই আমি আশা করছি। আমরা যদি একটু অন্য প্রসঙ্গে আসি, বারুইপুরের এনকাউন্টার আমরা সবাই জানি, বারুইপুর গণধর্ষণ কাণ্ডে যে এনকাউন্টার হয়েছে সেখানে মামলাকারীর বক্তব্য যে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু হয়েছে, সেই পুলিশ কিভাবে বারুইপুরের ঘটনা তদন্ত করবে? আদৌ কি সেই ক্ষেত্রে এনকাউন্টারের রহস্য কোনোদিন ভেদ করা যাবে? দেখুন, এনকাউন্টারের রহস্যটা ভেদ কে করতে চাইছে সেটা তো আগে দেখতে হবে। দেখুন, যাকে মারা হয়েছে তাকে মেয়েটির সঙ্গে সিসিটিভিতে দেখা গিয়েছে, মেয়েটির মৃতদেহ কোথায় রাখা হয়েছে সেখানেও সে নিয়ে গিয়েছিল, সে অন্য যারা আসামি আছে তাদের নাম সে বলে দিচ্ছিল। এবং আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলছি যে ধরুন পুকুরে যখন মৃতদেহটা উদ্ধার হচ্ছে তখন কালো শার্ট পরা একজন লোক তাকে মারতে শুরু করে পুকুরের পাড়ে, তারপর তাকে নিয়ে হাঁটতে শুরু করে পুকুরের পাড় থেকে, তারপর তাকে একটা অটোতে তোলা হয়, একজনই নিয়ে যাচ্ছে, তারপর তাকে থানায় নিয়ে আসেন, সেখানে পুলিশ অফিসারদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো আপনি সে পুকুরের পাড় থেকে থানা পর্যন্ত কোথাও দেখেছেন সে লোকটি পালানোর চেষ্টা করছে বা আক্রমণ করার চেষ্টা করছে? তো এই লোকটি পুলিশের ইউনিফর্ম পরা পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি করেছে, এটা কতটা বিশ্বাসযোগ্য? আর সেই লোকটা আদৌ গুলি করতে জানতো? এই যে আগ্নেয়াস্ত্র যেটা ছিনতাই করেছে সেটা রিভলভার ছিল, রিভলভার থাকলে ওবলি স্কট না স্মিথ অ্যান্ড মেসন, পিস্তল ছিল, পিস্তল থাকলে সেটা 9mm না 7.5mm না 6M, কিছু তো আমরা জানি না। না জানার কারণ হচ্ছে যে সে যেসব কথা বলে দিচ্ছিল যাতে পুলিশের তদন্ত করার সুবিধা হচ্ছিল সেইটা বন্ধ করে দেওয়া হচ্ছে। মূল যিনি সাক্ষী ছিলেন তাকেই মেরে ফেলা হলো এনকাউন্টার করে? দেখুন, উনি তো কথা বলছিলেন, পরেও ওনাকে রাজসাক্ষী করা হবে কিনা সেটা আলাদা কথা, কিন্তু উনি যাদের নাম বলা হয়েছে সকলকে কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, আপনি খেয়াল করে দেখবেন। কেন? তো যে ঘটনাটা ঘটেছে সেটা সন্দেহজনক। এখানে এটা যে প্রশাসনের যদি একটু যোগসাজশ থাকে তাহলে তো এটা উদ্ঘাটন হবে বলে আমার মনে হয় না। আপনি কি মনে করেন যে সময়ে এই ঘটনাটা ঘটেছে, গভীর রাতে তাকে ডেকে নিয়ে যাওয়া, কোন রকম ভিডিও রেকর্ডিং নেই, ওই রাতে ওই সময়ে পুনর্নির্মাণ ঘটানো, এটা কি হয়? না, কোনো আইনে তো বলা নাই ঘটনাটা রাত্রে হয়েছিল, ঠিক আছে, তো রাত্রেই তাকে ওখানে নিয়ে যেতে হবে। রাত্রে নিয়ে গেলে সঙ্গে সাক্ষী নিয়ে যাওয়া হবে না, রাত্রে নিয়ে গেলে ভিডিও রেকর্ডিং করার কোনো ব্যবস্থা থাকবে না। তো এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো তো যারা এই কাজটা করেছে তাদের কার্যকলাপের উপর সন্দেহের সৃষ্টি করা।
আমরা যদি অন্যদিকে দেখি তাহলে দেখবো যে অনুব্রত মণ্ডল, বীরভূমের অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডল, তার বাড়ি মানে তার আত্মীয়ের বাড়ি থেকে প্রায় কোটি কোটি টাকা এবং কেজি কেজি সোনা পাওয়া গেছে। এই টুলু মণ্ডল এখন ফেরার, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। টুলুরও বিশাল সম্পত্তির হদিশ পাওয়া গেছে। মানে তাকে খোঁজ করেছে কে? দেখুন, কোনো একটা লোক যদি ফেরার হয় তাহলে আইনগত পদ্ধতি আছে যে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা। সেই ওয়ারেন্টটা এক্সিকিউটিভ না হলে তাকে প্রোক্লেম অফেন্ডার ডিক্লেয়ার করা এবং তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি অ্যাটাচ করে নেওয়া। তো সেরকম কিছু করা হয়েছে বলে আমি এখনো জানি না। আর এটা খেয়াল রাখতে হবে যে এই টুলু মণ্ডল, অনুব্রত মণ্ডল এরা মমতা ব্যানার্জির খুব কাছের লোক ছিলেন। অনুব্রত মণ্ডলকে যখন অ্যারেস্ট করা হয়েছে তখন মমতা ব্যানার্জির কথা আপনারা শুনেছেন যে ওর ব্রেনে অক্সিজেন কম যায়। তো যার ব্রেনে অক্সিজেন কম যায় তাকে কেন জেলার নেতৃত্বে রাখতে হবে তা তিনি বলেন। তিনি বলেছেন যে অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে বের করে আনতে হবে। তো টুলু মণ্ডল সে বীরের দলের লোক না। তারপরে দেখুন, অনুব্রত মণ্ডল একজন থানার ওসিকে ফোন করে তার স্ত্রী এবং তার মার সঙ্গে কি করতে চেয়েছিলেন আমার বলতে একটু অসুবিধা হচ্ছে। তো যে ফোন থেকে এই অফিসার ইনচার্জকে এরকম প্রস্তাব দেওয়া হয়েছিল, পুলিশ তার ফোনটা সিজ করতে পেরেছে? পেরেছিল কি? কেন পারেনি? কারণ পুলিশ মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সঙ্গে অনুব্রত মণ্ডলের সম্পর্ক খুব ভালো। তো আপনি দেখুন যে টুলু মণ্ডলের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক অনুব্রত মণ্ডল হয়ে খুব ভালো ছিল। অতএব শুধুমাত্র টুলু মণ্ডলকে খোঁজ করলে হবে না। এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তারাই তো তাকে টুলু মণ্ডল করেছে। তাদেরকে রাজ্যে তখন ডিজি যে ছিলেন, হোম সেক্রেটারি যে ছিলেন, ওই জেলার ডিএম যে ছিলেন, এসপি যে ছিলেন, যে ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অফিসার ছিলেন, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না। উনি যে অপরাধটা করেছিলেন তাদের সহযোগিতা ছাড়া তো সম্ভব ছিল না। মমতা ব্যানার্জির সহযোগিতা ছাড়া তো সম্ভব ছিল না। তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো তদন্ত হবে না। মানে টুলু মণ্ডলের তদন্ত করতে গিয়েও কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেরই নাম জড়াতে পারে সেই তদন্তে? অবশ্যই। টুলু মণ্ডলের কি ক্ষমতা যে জেলার এসপি ডিএম কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তিনি ডিসিআর কাটছেন। তার কি কোনো বৈধ খাজান আছে? গভর্নমেন্ট থেকে তার কোনো অনুমতি আছে ডিসিআর কাটার? এবং এত যে সম্পত্তি তিনি করেছেন সেই সম্পত্তিগুলো দেখুন, ওগুলো যে অথরিটির কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে কেন ওই বাড়িগুলো করার জন্য? যারা অতগুলো যে গাড়ি আছে সেগুলো কিভাবে তিনি কিনেছেন? তো তদন্ত হলে একটু ভালোভাবে হওয়া উচিত। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কালীঘাট তৃণমূল আর কি, মানে তাদের যে লোগো, ঘাসফুলের যে লোগো, সেই লোগো নিয়েও বিতর্কে জড়িয়েছেন। কোর্টে মামলা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা যদি মামলাতে আগে মামলা লড়বো, যদি মামলায় হেরে যাই তাহলে নতুন লোগো নিয়ে দল করব, লোগো আমার রেডি আছে। দেখুন, হেরে গেলে তিনি কি লোগো করবেন এ ব্যাপারে তো কারো কোনো বক্তব্য থাকতে পারে না। তবে তিনি যখন বলছেন যদি হেরে যায় তার মানে হারার সম্ভাবনা আছেন, সেটা তিনি মেনে নিচ্ছেন। না, আপনার কি মনে হয় যে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান আবার সম্ভব? আমার মনে হয় না, এবং সেটা কারণ আছে। কারণ মমতা ব্যানার্জি যখন উঠেছিলেন তখন তার যে ভাবমূর্তি ছিল, এই ক্ষমতায় থাকার পর তার যে ভাবমূর্তি, মানে সব নেতাদের আজকে কোনো নেতা মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে পারছেন না, কারণ সকলে অপরাধী, মমতা ব্যানার্জি অপরাধী। তো একজন অপরাধী হিসেবে তিনি কিন্তু উঠতে চান, আর সেটা রাজ্যের মানুষ যদি চান হবে না বলতে পারবো না, কিন্তু তার সম্ভাবনা খুব কম। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিদেশ যাওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কিন্তু প্রত্যেকবারই খারিজ করে দেওয়া হয়েছে। যে চোখের চিকিৎসা আপনি কলকাতায় করেন এমনটাও বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে, বা তিনি সুপ্রিম কোর্টে গেলেন সেই আবেদন নিয়ে, সুপ্রিম কোর্টে সেই আবেদন খারিজ করে আবার হাইকোর্টের কাছেই পাঠালো তাকে। দেখুন, চোখের চিকিৎসা আমাদের এখানে যত আধুনিক চিকিৎসা আছে দুবাইয়ে বা আরব দেশগুলো কোনো দেশে সেরকম আছে বলে আমার জানা নেই।
তা এখন তিনি যদি মনে করেন যে দুবাই তার চিকিৎসা হওয়া সম্ভব আর কোথাও, তিনি আবেদন করতেই পারেন। কিন্তু কোর্টকেও মনে রাখতে হবে যে বিনয় মিশ্র তার দলেরই নেতা ছিলেন, তাকে এখন বানাওতু থেকে আনা যাচ্ছে না। তো অভিষেক ব্যানার্জিকে যদি আপনি দেশের বাইরে যেতে দেন, তো তিনিও ওরকম একটা বানাওতু বা অন্য কোনো একটা জায়গায় চলে যাবেন না, এর কোনো গ্যারান্টি নেই। একটা শেষ প্রশ্ন করব, যে এই যে স্কুল ড্রপ আউট এই সংখ্যা বেড়ে যাচ্ছিল বলে অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি মিড ডে মিল প্রকল্প চালু করেছিলেন। নতুন করে শুভেন্দু অধিকারীর হাত দিয়ে সেই মিড ডে মিল প্রকল্পের দায়িত্ব গেল ইসকনের ওপরে। আপনার কি মনে হয় এরপর ড্রপ আউট সংখ্যা কমবে? কারণ এতদিনও তো তৃণমূল আমলেও মিড ডে মিল আমরা দেখেছি, মিড ডে মিল চালু ছিল। দেখুন, ইসকন আমি যতটা জানি একটা ধর্মীয় সংস্থা, এবং তাদের সংস্থার রেজিস্ট্রেশন নিউ ইয়র্কে। মানে তাদেরকে সরকারের কেন পছন্দ এবং এই দেওয়ার জন্য কোনো টেন্ডার করা হয়েছিল কিনা, তাতে অন্যদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল কিনা আমার জানা নেই। সেগুলো জানলে এটা মন্তব্য করা যাবে। না মানে বলছে যে এই মিড ডে মিল চালু হওয়ায় কি ড্রপ আউটের সংখ্যা কমবে স্কুল দেখুন, শিক্ষার্থীদের? মিড ডে মিল একটা কারণ ড্রপ আউট ছিল, কিন্তু অন্য কারণ ছিল যে তখন অনেক পরিবারের খাবার ঠিকমতো জোটে না। তো তারা যখন স্কুলে আসছে, তো পেটে খিদে থাকলে পড়াশোনা তাদের পক্ষে করা সম্ভব হতো না। তো এইটা যাতে না হয়, মিড ডে মিলের অন্যতম উদ্দেশ্য তাই যে তাকে কিছু খাইয়ে দেওয়া হতো, যার ফলে তার পড়াশোনাটা হয়। তো সেটা প্রকল্পটার উদ্দেশ্য খুব ভালো, যে সাধারণ ঘরের ছেলেমেয়েরা যাদের বাড়িতে খাবার জোটে না, তারা ওখানে গিয়ে দুমুঠো খেতে পেতেন। তো এখনো যদি চালু থাকলে এখনো পাবেন। কিন্তু আগের সরকারে তো মিড ডে মিল চালু রেখেছিল, তাও আমরা প্রচুর পরিমাণে ড্রপ আউট দেখেছি আগের সরকারের আমলে। দেখুন, শুধুমাত্র খেতে পাচ্ছেন না সেটা তো কারণ নয়। ধরুন, আপনি যদি দেখেন, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় আপনারা একটা আশ্চর্য হওয়ার মতো খবর পেয়েছিলেন কেন জানি না, যে ওখানে যে স্কুল আছে বা মাদ্রাসাগুলো আছে, সেখানে মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে বেশি। কেন বলুন তো? এই জন্যে নয় যে মেয়েরা বেশি হারে পড়াশোনা করতে আসছে, এই জন্যে যে ছেলেরা একটা বড় হলে কেরালে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক। গুজরাটে চলে যাচ্ছেন বা দিল্লিতে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসেবে। আমাদের যে সমাজ ব্যবস্থা, মেয়েদের সেভাবে বাড়ির লোকেরা এখনো ছাড়তে পারে। ফলে তারা কি করবে? তো স্কুলে যা গেলে একটু মিড ডে মিলটা পাবে, যদি সবুজ সাথী পাওয়া যায়, বা তারপরে যদি ওইসব কন্যাশ্রী আরও যেসব প্রকল্প আছে সুবিধা পাওয়া যায়, বাড়িতে বসে না থেকে। তাতে পড়াশোনার কিছু সুবিধা হচ্ছিল কিনা আমি জানি না, কিন্তু স্কুলে কেউ কেউ যাচ্ছিলেন, এবং ছেলেরা এর থেকে গুজরাটে গিয়ে বেশি রোজগার করছিলেন, কেরালে গিয়ে বেশি রোজগার করছিলেন, অর্থাৎ তারা স্কুলটা ছেড়ে চলে যাচ্ছিল। তো এই ব্যাপারটাও দেখতে হবে যে বাড়িতে টাকা পয়সার দরকার আছে। ওই যদি স্কুলে যায় ও খেতে পাবে, বাড়ির কোনো লোককে তো স্কুল খেতে দেবে না। তো তাদের যদি খাবার জোগাড় করতে হয়, তাহলে ওই ছেলেটাকে একটা কাজ ধরতে হচ্ছে, বা ওই মেয়েটিকে কারো বাড়িতে ঝিয়ের কাজ করতে হচ্ছে। এমনকি আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন, আমার অভিজ্ঞতা হয়েছিল খুবই তিক্ত। উত্তরবঙ্গে এবং এই যে দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু মেয়ে দেখবেন যে কাজ করতে গিয়েছে কোথাও, তাদের যে কাজে ব্যবহার করা হচ্ছে সেটা আপনি ভাবতে পারবেন না। বাড়ির অভিভাবকরা কিন্তু ব্যাপারটা জানেন, প্রকাশ করেন না। যখন একমাত্র টাকা আসা বন্ধ হয়, তখন এটা নিয়ে খোঁজ খবর শুরু হয়। আর কিছু আপনার? না, অসংখ্য ধন্যবাদ।